আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস তিনি আক্রমণ থেকে সম্ভবত চতুর্মুখী আক্রমণ থেকে কোনো অবস্থাতেই রেহাই পাচ্ছেন না। নতুন করে তাকে আক্রমণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে কয়েকদিন আগে খোদ ভারতের কূটনীতিবিদরা তাকে আক্রমণ করেছেন। এমনকি যে পিটার ডি হাস বিএনপির অবতার হিসেবে ভগবান হিসেবে আবির্ভূত হয়েছিলেন তাদের কোনো কোনো নেতার ভাষায় সেই বিএনপিও পিটার ডি হাসকে আক্রমণ করছেন ইদানিং এই পর্যায়ে এসে। কেন বারবার আক্রমণের শিকার হচ্ছেন পিটার ডি হাস সেই বিষয়ে পরে আসছি, আপনারা কম বেশি জানেন। যাও, নতুন করে ওবায়দুল কাদের পিটার ডি হাসের জবাবদিহিতা চেয়েছেন, কৈফিয়ত চেয়েছেন। বাংলাদেশে গণতন্ত্র নিয়ে কেন যুক্তরাষ্ট্র বা পিটার ডি হাস এত বেশি মাতামাতি করছেন সেই বিষয়ে তিনি তাকে মনে করিয়ে দিয়েছেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আগে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র দিক থেকে কত ধাপ এগুলো এই প্রশ্নটি তিনি ছুড়ে দিয়েছেন। বিষয়টি হচ্ছে যে মার্কিন গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্র সরকার যাতে সঠিক পথে থাকে আন্তর্জাতিক বিভিন্ন দেশের ক্ষেত্রে, অন্য অন্য রাষ্ট্রের গণতন্ত্রের কী অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সমৃদ্ধির অবস্থা, তারা বাস্তবভিত্তিক যে রিপোর্টগুলো প্রকাশ করে তা মূলত যুক্তরাষ্ট্রের চলমান সরকারগুলো যাতে তাদের নীতি নির্ধারণী বিষয়ে অর্থাৎ বৈদেশিক নীতি নির্ধারণী বিষয়ে সঠিক পন্থাটি অবলম্বন করতে পারে সেই বিষয়ে নানান ধরনের রিপোর্ট প্রকাশ করে। তো 2023-এর যে রিপোর্টটি প্রকাশ করেছে আটলান্টিক কাউন্সিল, আমি আটলান্টিক কাউন্সিলের কথা বলছিলাম, যাই হোক, এই সংস্থাটি যে রিপোর্টটি প্রকাশ করেছে তাতে সমৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকলেও স্বাধীনতার সূচকে বাংলাদেশ আগের বছরের তুলনায় 25 ধাপ পিছিয়েছে। এবং এটি অবশ্যই উল্লেখ করার মতো বিষয় যে সমৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে পেছনে ফেলেছে। বাংলাদেশের অবস্থান সমৃদ্ধি সূচকে 164টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 99তম, ভারতের অবস্থান 146 এবং পাকিস্তানের অবস্থান 150। যদিও এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে যাত্রাটি অনেকখানি এগিয়ে এলো, বৈষম্য বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে, বাংলাদেশের মানুষের আয় বাড়লেও বৈষম্য থেকে মুক্তি পায়নি। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে অনেক দিক থেকে অগ্রগতি অর্জন হলেও বৈষম্যের মাত্রাটি বাংলাদেশ কমাতে পারেনি, বরঞ্চ বৈষম্য প্রকট আকার ধারণ করছে। এবার আসি মূল বিষয়ে। স্বাধীনতার সূচকটি এখানে নির্ধারণ করা হয়েছে রাজনৈতিক অধিকার, আইনগত অধিকার এবং অর্থনৈতিক অধিকার বা উন্নয়নের দিক থেকে এইসব বিষয় বিবেচনা নিয়ে স্বাধীনতার সূচকটি নির্ণয় করা হয়েছে। স্বাধীনতার সূচকে বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের থেকেও অনেক পিছিয়ে রয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই যে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এবং আইনগত স্বাধীনতা, এই যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং সেদিক থেকেও সম্ভবত তেলে বেগুনে জ্বলে উঠেছেন আমাদের সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি কৈফিয়ত চেয়েছেন বাংলাদেশ কতটা এগোলো বা পেছলো তা উল্লেখ করা আগে যুক্তরাষ্ট্রের বিষয়টি তিনি জানতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্র কতটা এগোলো। তিনি জানতে চাইতেই পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওবায়দুল কাদের এই রিপোর্টের কোন অংশটি গ্রহণ করবেন আর কোন অংশটি বাতিল করবেন। আমরা যদি বলি যে সমৃদ্ধি সূচকে বাংলাদেশ উন্নয়ন করেছে, সেটি তো এই আটলান্টিক কাউন্সিলের রিপোর্টে উঠে এসেছে। এটা তো সত্য কথা যে যদিও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন সঙ্গীন, মারাত্মক বিপর্যয়কর অবস্থা রয়েছে, তারপরও গত 15 বছরে আওয়ামী লীগ শাসনাধীন সময়ে নিশ্চয়ই অনেক ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়ন অর্জন করেছে, অনেক ক্ষেত্রে এগিয়েছে। বাস্তবিক অর্থে যদি আমরা একেবারে চুলচেরা বিশ্লেষণ করি তাহলে আসলে কতটা এগিয়েছে বাংলাদেশ। যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারেরই তো একটি প্রতিষ্ঠান, সেই পরিসংখ্যান ব্যুরো বিবিএস যে রিপোর্টটি গত একদিন আগে প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশ 2023-24 অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধিতে ধসের পর্যায়ে গেছে। অর্থাৎ প্রবৃদ্ধি অনেকখানি বলতে গেলে অর্ধেকে নেমে এসেছে, সেখানে প্রায় 3.5% দেখানো হয়েছে 2023-24 অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি। অথচ এর আগের প্রান্তিকে অর্থাৎ আমরা যদি ধরি জুলাই থেকে সেপ্টেম্বর, এই প্রান্তিকে বাংলাদেশের অর্জন ছিল 6%-এরও উপরে। আর যদি তারা আগের বছরের একই সময়ের সাথে
তুলনা করি সেই ব্যবধানটি আরও বড়, অর্থাৎ 2022-23 অর্থ বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 7% উপরে। তাহলে বাংলাদেশের 2023-24 অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3.5%। এটি তো মার্কিন কোনো গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্ট নয়, এটি সরকারি প্রতিষ্ঠান বিবিএস এর প্রতিবেদন। এটি নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে অস্বীকার করা সম্ভব নয়। এখন যেটি বলছিলাম যে আটলান্টিক কাউন্সিলের দুটি পাশাপাশি একটি তুলনামূলক চিত্র আছে, একটি হচ্ছে সমৃদ্ধির ক্ষেত্রে, আরেকটি হচ্ছে স্বাধীনতার ক্ষেত্রে। সমৃদ্ধির ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে, আর ভারত পাকিস্তানের চেয়ে পিছিয়ে রয়েছে স্বাধীনতার সূচকে। তাহলে ওবায়দুল কাদের এখন কোনটিকে স্বীকার করবেন অথবা কোনটিকে অস্বীকার করবেন? অস্বীকার করলে তো পুরো রিপোর্টটিকে অস্বীকার করতে হয়, তাহলে সমৃদ্ধির দিকে বাংলাদেশ এগোয়নি, তাই তো? আমাদেরকে তো সেটি মেনে নিতে হবে। অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, তা তো হতে পারে না। এবং আমরা একটু মনে করতে পারি বা উল্লেখ করতে পারি যে পিটার ডিহাস যে কথাগুলো বলেছেন, এই আটলান্টিক কাউন্সিলের রিপোর্টটি প্রকাশ উপলক্ষে যে একটি অনুষ্ঠান আয়োজন করা হলো ঢাকাতে, সেই অনুষ্ঠানে পিটার ডিহাস উল্লেখ করছেন যে প্রত্যেক দেশ দুর্নীতির মতো বিষয়ে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার লড়াই করছে, কিন্তু মূল বিষয় সমস্যাগুলো এড়িয়ে যাওয়া নয়, সক্রিয়ভাবে স্বীকার এবং মোকাবেলা করা। পিটার ডিহাস কথাও বলেছেন যে স্বাধীনতার সূচকে যদি কোনো রাষ্ট্র পিছিয়ে পড়তে থাকে এবং মৌলিক অধিকারগুলো জোরদার করা না হয়, স্বাধীনতার সূচকের মধ্যে যে ধরনের বিষয়গুলো রয়েছে, আইনি অধিকার বা আইনি উন্নতি, অর্থনৈতিক উন্নতি, রাজনৈতিক উন্নতি, তাহলে সামগ্রিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে এবং সেখানে বিদেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। এই কথাগুলো তো নতুন কিছু নয়, এটা তো আমাদের দেশের অর্থনীতিবিদরা বারবার সরকারকে সতর্ক করে দিচ্ছে। পিটার ডিহাসের দোষ কোথায়? অথচ সে পিটার ডিহাসকেই আবার ওবায়দুল কাদের আক্রমণ করলেন। বেশ ভালো কথা। যেটি বলছিলাম যে বারবার পিটার ডিহাস আক্রমণের শিকার হচ্ছেন, চতুর্মুখী আক্রমণের শিকার হচ্ছেন। কয়েকদিন আগে ভারতের একজন শীর্ষ কূটনীতিবিদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, তিনি উল্লেখ করলেন, আপনারা জানেন নিশ্চয়ই এই কথাটি, যে ভারতের যে অবস্থান বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে ছিল গত 7 জানুয়ারি নির্বাচনের ক্ষেত্রে, সেটি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়ার পর নাকি লেজ গুটিয়ে পিটার ডিহাস নিজেকে আড়াল করেছিলেন, অন্তর্ধানে নিয়ে গিয়েছিলেন, আত্মগোপনে ছিলেন। এই যে হাস্যকর কথাবার্তাগুলো। আবার আমি এটুকু হরপ করে বলতে পারি যে নির্বাচনের আগে যখন যে কথাগুলো আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলেছি, যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই, শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাষ্ট্র, চীন বলি, ভারত বলি, রাশিয়া বলি, এই যে পরাশক্তিগুলো বা উদীয়মান পরাশক্তি ভারতের মতন রাষ্ট্রগুলো, তারা কখনোই বিনা স্বার্থে বাংলাদেশকে কোনো বিষয়ে সবক দিতে আসেনি বা নাক গলাতে আসেনি। বাংলাদেশের গণতন্ত্র বলি বা অর্থনীতি বলি, যুক্তরাষ্ট্র বারবার বলেছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। সেই জায়গাটিতে বাংলাদেশের অধিকাংশ মানুষ একমত পোষণ করেছিলেন। সেই দিক থেকে যুক্তরাষ্ট্রকে সবাই সাধুবাদ জানিয়েছিল। কিন্তু যখন এই উদাহরণটি আমরা দিয়েছিলাম, বিশেষ করে আমি প্রমাণ সহ বলতে পারি, যখন পাকিস্তানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নীরব রইল, ইমরান খানের সরকারকে উৎখাত করা হলো নানান ষড়যন্ত্রের মাধ্যমে, নীল নকশার মাধ্যমে, কিন্তু বাংলাদেশে কেন বারবার যুক্তরাষ্ট্র কেন গণতন্ত্র নিয়ে খুব উচ্চকিত, এই তুলনাগুলো টানতে গিয়ে আমি দেখেছি, আপনারা ইচ্ছা করলে আমার পুরনো ভিডিওগুলোর কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারেন, অনেকে বেশ অশালীন ভাষায় কথা বলেছেন, আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন আমাকে, এবং হয়তো যারা এই ধরনের মন্তব্য করেছেন তাদেরকেও এই ধরনের মন্তব্য করেছেন, আক্রমণাত্মক মন্তব্য। আমার কথা একটি, সেটি হচ্ছে যে পিটার ডিহাসকে আক্রমণ করতে কোনো লাভ নেই। পিটার ডিহাস মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি, একজন কূটনীতিবিদ হিসেবে বাংলাদেশে কাজ করছেন। আওয়ামী লীগ তো তাকে মেরে ফেলে, তাকে খুন করে, তাকে রাস্তায় প্রকাশ্যে পিটাবে, এ ধরনের নানান হুমকি দেওয়া হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হবে। এইগুলো করে লাভ কি? মূল যুদ্ধটা তো যুক্তরাষ্ট্রের সঙ্গে, যুক্তরাষ্ট্র কি চাইছে, অথবা যুদ্ধ হতে পারে চীনের সঙ্গে, ভারতের সঙ্গে। একজন প্রতিনিধিকে বারবার অহেতুক মুখরোচক একটি গল্প বানানোর জন্য বা আলোচনা জন্ম দেওয়ার জন্য বারবার পিটার ডিহাসকে আক্রমণ করার নিশ্চয়ই কোনো কারণ নেই। ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলুক, এবং আমরা দেখেছি হ্যাঁ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলেছে,
কিন্তু পরক্ষণেই আবার যুক্তরাষ্ট্রের পক্ষে বলেছে, নানান শব্দে রাঙিয়ে যুক্তরাষ্ট্রকে উপরে তোলার চেষ্টা করেছে। এগুলো পুরনো কথা। এখন বিষয় হচ্ছে যে রিপোর্টটি বেরিয়েছে, নিশ্চয়ই এই রিপোর্টের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করতে পারি, এবং এই রিপোর্টের মূল যে সারাংশ সেটি হচ্ছে যে মৌলিক স্বাধীনতাগুলো নিশ্চিতকরণ না হলে, জোরদার করা না হলে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে পড়বে, যার প্রমাণ আমরা তো দেখছি। একের পর এক হাজার হাজার কোটি টাকার পাচারের পর, দুর্নীতি করার পর বেনজির আহমেদের মতো মানুষেরা, এস আলমের মতো মানুষেরা পার পেয়ে যাচ্ছে, এবং যার ঘানি টানতে হচ্ছে বাংলাদেশের মতন বাংলাদেশের সাধারণ মানুষের মতন নাগরিকদেরকে। অতএব এই জায়গাগুলো যদি আমরা ওভারলুক করে যাই, ওবায়দুল কাদেররা যদি এই ধরনের তথ্য উপাত্ত অস্বীকার করে শুধুমাত্র রাজনৈতিক শব্দ প্রয়োগ করে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেন, বাংলাদেশ কিন্তু মূল সমস্যা থেকে কখনোই উতরাতে পারবে না, বরঞ্চ আমরা ভূতের পায়ের মতো পিছিয়ে পড়ছি, পিছিয়ে যাচ্ছি, এবং ক্রমাগতভাবে আমরা পিছনের দিকে হাঁটছি। এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।